সরকারের প্রথম ১০০ দিনকে সাধারণত হানিমুন পিরিয়ড বলা হয়। এই সময়টায় মানুষ একটু সময় দেয়, ভুল ত্রুটি মেনে নেয়, অপেক্ষা করে। দেখি নতুন সরকার আসলে কি করতে চায়। কিন্তু ৩ মাস পার হয়ে গেলে সেই আবেগের জায়গাটা আগের মতো থাকে না। তখন বাস্তবতা সামনে চলে আসে। তখন প্রশ্ন হয়, মানুষ কেমন আছে? বাজারে গিয়ে কি স্বস্তি পাচ্ছে? রাষ্ট্র কি একটু হলেও মানবিক হয়েছে? রাজনৈতিক সংস্কৃতি কি বদলেছে? নাকি শুধু মুখ বদলেছে, সিস্টেম একই আছে? আজকে সেই জায়গা থেকেই বিএনপি সরকারের প্রথম ৩ মাসকে আমরা দেখতে চাই। কারণ এখন আর কেবল জনপ্রিয়তার ঢেউ দিয়ে সব ব্যাখ্যা করা যাচ্ছে না। এখন দেখতে হবে এই সরকার সত্যি রাষ্ট্রকে নতুন কোনো পথে নিয়ে যেতে চায় কিনা, নাকি পুরনো রাজনৈতিক কাঠামোর ভেতরেই নিজেদের নতুন ভার্সন তৈরি করতে চায়। প্রথমেই একটা বিষয় আমি স্বীকার করতেই চাই, এই ৩ মাসে দেশে অন্তত বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায়নি আসলে। বিরোধী দলগুলো খুব একটা আগ্রাসী অবস্থানেও যায়নি। রাস্তায় লাগাতার সহিংসতা আমরা দেখিনি। এটা সরকারের জন্য ইতিবাচক, নিশ্চিতভাবে। কিন্তু এটাও সত্যি, মব কালচার পুরোপুরি থামানো যায়নি। সুযোগ পেলেই সেটা নতুন রূপে সামনে হাজির হয়েছে। মানে এখন রাষ্ট্র এখনো আইন এবং প্রতিষ্ঠানের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। বাইরে থেকে স্থির মনে হলেও ভিতরের কাঠামো এখন নড়বড়। উপরভাগে শান্তি, ভিতরে অনিশ্চয়তা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, অর্থনীতি। কারণ শেষ পর্যন্ত রাজনীতির সফলতা মানুষ বাজারে গিয়ে পৌঁছে। এখানে সরকার এখনো খুব একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। বাজার দর মানুষের নাগালের মধ্যে আসেনি। মধ্যবিত্ত আর নিম্নবিত্ত এখনো চাপে। সরকারের ভেতর থেকেও হতাশার কথা শোনা গেছে। স্বয়ং অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতি সকল অবস্থা ঋণাত্মক অবস্থায় আছে এবং ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর সময় লাগবে। এরকম একটা অবস্থায় সাধারণ মানুষেরও কিন্তু ভরসা কমে যায়। সত্যি এই সংকট কেবল বিএনপির তৈরি নয়, বহু বছরের উন্নয়ন নির্ভর, ব্যক্তিখাত দুর্বলতা, রিজার্ভ সংকট, আমদানি নির্ভর অর্থনীতি, সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন একটা অবস্থানে এসেছে যেখানে যেই সরকারি এই ক্ষমতায় আসতো তাকে একটা কঠিন সময়ের মধ্য দিয়েই যেতে হতো। কিন্তু রাজনীতির বাস্তবতা হচ্ছে, ক্ষমতায় আসার পর মানুষ অতীতের ব্যাখ্যা আর শুনতে চায় না। তখন বর্তমানের ফলাফল দেখতে চায়। সুতরাং দায় এড়ানোর সুযোগ খুবই কম। তবে একটা জায়গায় সরকার কিছুটা আলাদা বার্তা দিতে পেরেছে বলে আমার মনে হয়েছে। সেটা হলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র কৃষি ঋণ মওকুফ, এসব পদক্ষেপ অন্তত এই ইঙ্গিত দেয় যে সরকার সামাজিক নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিতে চাইছে। এগুলো বড় অর্থনৈতিক সংস্কার হিসেবে বিবেচিত হয়তো হবে না, কিন্তু রাজনৈতিক বার্তা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এই সরকার আসলে শুরু থেকেই নতুন একটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টাও কিন্তু করছে। বাংলাদেশের রাজনীতিতে শুধু ক্ষমতায় যাওয়াই যথেষ্ট নয়। মানুষের মনে নিজের রাজনৈতিক গল্পটাও প্রতিষ্ঠা এখানে করতে হয়। আওয়ামী লীগ দীর্ঘদিন উন্নয়ন ন্যারেটিভ দিয়ে টিকেছিল। এখন বিএনপি চেষ্টা করছে স্বস্তি, সহনশীলতা এবং মানবিক প্রশাসনের একটি নতুন ন্যারেটিভ দাঁড় করাতে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ছোট জনবান্ধব সিদ্ধান্ত, তুলনামূলক নরম রাজনৈতিক ভাষা, এসব কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, এগুলো রাজনৈতিক বার্তাও। সরকার বলতে চাইছে আসলে তারা সংঘাতের রাজনীতি থেকে বের হয়ে কেয়ারিং স্টেটের ইমেজ তৈরি করতে চায়। কিন্তু ন্যারেটিভের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এটা শুধু কথায় টিকে থাকে না। বাস্তবতায় যদি ন্যারেটিভকে সাপোর্ট না করে, তাহলে সেটি খুব দ্রুত ভেঙে পড়ে। বাজারে যদি মানুষ স্বস্তি না পায়, প্রতিষ্ঠান যদি দলীয়করণের বাইরে না আসে, প্রশাসন যদি পুরনো আচরণ চালিয়ে যায়, তাহলে নতুন ন্যারেটিভও একসময় পুরনো রাজনৈতিক মার্কেটিং হিসেবে মানুষ বিবেচনা করবে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। তারা শুধু ভাষণ দেখে না, আচরণও দেখে। তারা লক্ষ্য করে
সরকার কি সত্যি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে, নাকি শুধু পুরনো রাজনীতিকে নতুন ভাষায় বিক্রি করছে? এখানে সবচাইতে বড় ফ্যাক্টর অবশ্য তারেক রহমান স্বয়ং। তিনি এখন অনেক বেশি প্রশাসনিক, অনেক বেশি সংযত, অনেক বেশি নমনীয়, মাঠ পর্যায়ে সক্রিয়তার আছে, বিরোধীদের প্রতিও ভাষা তুলনামূলক তার নরম। এই পরিবর্তনটা মানুষ কিন্তু লক্ষ্য করছে আসলে, এবং এটা সত্যি এই সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ এখন তারেক রহমান নিজেই। বাংলাদেশের ইতিহাস বলে ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে আবার রাষ্ট্র বদলানো যায় না, যদি প্রতিষ্ঠান না বদলায়। মানুষ এখন আর শুধু একজন জনপ্রিয় নেতা চায় না, তারা দেখতে চায় দলীয়করণ কমেছে কিনা, প্রতিষ্ঠান স্বাধীন হয়েছে কিনা, প্রশাসনে জবাবদিহিতার মধ্যে আসছে কিনা। এই জায়গাতেই বিএনপি এখনো সবচেয়ে বড় প্রশ্নের মুখে আছে। এই যে সম্প্রতির সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানে দলীয় ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ জনমনে খুব খারাপ বার্তা দিয়েছে। মানুষ আশা করেছিল অন্তত এই জায়গাগুলোতে বিএনপি পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমানভাবে সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে পুরনো সিস্টেম নতুনভাবে ফিরে আসছে। বিরোধীদের যে অভিযোগ বিএনপি শেষ পর্যন্ত আওয়ামী লীগের পথে হাঁটছে, সরকারও এখনো শক্তভাবে সেটা ভুল প্রমাণ করতে পারেনি। আরেকটা বড় হতাশার জায়গা হচ্ছে সংস্কারের প্রশ্নে ধীরগতি। বিএনপির নির্বাচনী ইস্তেহারেও অনেক বড় বড় প্রতিশ্রুতি আছে, প্রশাসন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থনৈতিক পুনর্গঠন সবই আছে, কিন্তু ৩ মাসে এখনো বড় কোনো কাঠামোগত পরিবর্তনের স্পষ্ট রূপরেখা দেখা যায়নি। মনে হচ্ছে সরকার এখনো ম্যানেজ বেশি করছে, রিফর্ম কম করছে। অথচ বাংলাদেশের বাংলাদেশ এমন এক জায়গা, এখানে দাঁড়িয়ে আছে শুধু সরকার, এই যে সরকার যে বদল হয়েছে সেটি যথেষ্ট নয়, শাসন ব্যবস্থার চরিত্র বদল দরকার। এই জায়গায় এসে আরেকটা বাস্তবতা সামনে, সরকার নাকি আমলাতন্ত্র। অনেক ক্ষেত্রেই মনে হয়েছে এখনো রাষ্ট্র চালাচ্ছে মূলত সেই আমলাতান্ত্রিক কাঠামো। নির্বাচিত সরকার নীতির দিক নির্দেশনা দিলেও সেটি কতটা বাস্তবায়ন করা যাচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তো সবকিছু মিলিয়ে এই বিএনপি সরকারকে 10-এ আপনি কত দিবেন জানান আমাদের, আর সঙ্গে থাকুন নিউজ হাবের। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।